আসসালামু আলাইকুম, আমার নাম দীপ্তি চৌধুরী এবং আমার পাশে আজকে রয়েছেন মীর স্নিগ্ধ। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং আমার সঙ্গে রয়েছেন আশিক। তিনি শহীদ মীর মুগ্ধর বন্ধু আর মীর স্নিগ্ধ মীর মুগ্ধর ভাই, সেটা তো আমরা সকলেই জানি। আমরা আজকে একটুখানি মীর মুগ্ধর মৃত্যুর সময় আসলে কি হয়েছিল এবং তার পরবর্তী যে প্রোপাগান্ডা সেটা নিয়ে কথা বলবো। আশিক, আপনি তো আসলে সেই সময়ে মীর মুগ্ধর একেবারে পাশে ছিলেন যখন তিনি গুলি খান এবং আপনি তাকে হসপিটালে নিয়ে যান। আমাদেরকে সেই সময়টা নিয়ে একটু বলবেন? জি অবশ্যই। যেটা হয়েছিল যে সেদিন প্রথমত আমরা আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা হয়তো আন্দোলনে যাবো বা কিছু। তো মুগ্ধ আমাকে, আমি অফিসে থাকা অবস্থায়, যেহেতু সকালে অফিসে ছিলাম, মুগ্ধ অফিসে থাকা অবস্থায় আমাকে দুপুর 12টার দিকে আনুমানিক সময় কল করে এবং ও আমাকে বলেছে না আমি চলে আসি আন্দোলনে যুক্ত হয়ে ওর সাথে। তো তখন আমি বাসায় যাবো বলছিলাম, কারণ আমার অফিসের ড্রেস ছিল বা খাওয়া হয়নি দুপুরে, বাইক ছিল। তো ও বলে যে এগুলো সবকিছু যেন ওর বাসাতেই করি। ও আমাকে ফোর্স করে বলে যে তাড়াতাড়ি চলে আয়, আমি ওর বাসায় চাই। সেখানে তো আমরা আগে থেকেই জানতাম স্নিগ্ধ বাইক অ্যাক্সিডেন্টের কারণে আহত ছিল। দেন ওকে নিয়ে আমি বের হই। ওর কাছে তখন কোনো টাকা ছিল না, মানে ক্যাশ টাকা ছিল না, যার কারণে আমরা যখন রিক্সা নিয়েও বের হই তখন ওই আমাকে বলছিল যে ভাড়া কিন্তু দিস তুই আমার কাছে, ইটস ওকে আমি দিচ্ছি। তারপর আমরা মাঝপথে থামি, উত্তরা 12-13 মোড়ের সামনে আরেকটু সামনে গেলে যে ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে ওইখান থেকে মুগ্ধ নিজেই টাকা উত্তোলন করে ওর অ্যাকাউন্ট থেকে এবং সেই টাকা নিয়ে আমরা আন্দোলনে যুক্ত হই। আপনারা এই বিষয়গুলো হয়তো বা দেখেছেন, আমি আমার ফেসবুক প্রোফাইলের সম্পূর্ণ ঘটনাটা বিস্তারিত লিখেছি, পাশাপাশি বিভিন্ন যোগাযোগ মাধ্যম বা সেখানে বলেছি। তো সেদিন আমরা আন্দোলনে ছিলাম একের পরে। প্রথমত যেটা আমরা শুরু করেছিলাম যে মানুষ যারা একদম ক্ষত বিক্ষত অবস্থায় ছিল, আহত অবস্থায় ছিল, আমরা কাউকে দেখছি যে গুলি খাওয়ার পর সম্পূর্ণ মুখ বিভৎস অবস্থায় ছিল, রক্তাক্ত ছিল, কারো হয়তো বা সম্পূর্ণ পিটি স্প্রিন্টারে ঝাঁঝরা হয়ে গেছে, কেউ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আছে। এভাবে যাদেরকেই পাচ্ছিলাম আমরা তুলে নিয়ে ওই আন্দোলনের একদম ওই জায়গাটা থেকে তুলে নিয়ে যত কাছাকাছি হাসপাতালে নেওয়া সম্ভব দৌড়ে কোলে তুলে কিংবা রিক্সায় তুলে এভাবে করে তাদেরকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম, আমি আর মুগ্ধ মিলে দুজনেই। তারপর আস্তে আস্তে এই বিষয়গুলো করতে করতে আমরা আন্দোলনে যুক্ত হয়ে আমরা আন্দোলন করছিলাম। আহত আমার একটা বন্ধু ছিল দীপিত, ওকেও আমরা দেখতে চাই। সেই মানে পাশাপাশি একটা মসজিদেও আসলে তখন অবস্থা নিচ্ছিল, কারণ তখন হাসপাতালেও যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। দেন সেখান থেকে আমরা আবার যখন আন্দোলনে ফিরে আসি, একটা সময় আন্দোলনে আমি অনেকখানি সামনে চলে যাই, উত্তরা পূর্ব থানার সামনে চলে যাই, মুগ্ধ পেছনেই ছিল। তো তখন টিয়ার শেলের ধোয়ার কারণে আমরা এত বেশি সমস্যা হচ্ছিল আমাদের শ্বাস প্রশ্বাসে, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না বা চোখ খুলতে পারছিলাম না টিয়ার শেলের প্রচন্ড ধোয়ার কারণে, বা নিঃশ্বাসেও অনেক কষ্ট হচ্ছিল। তো আমি কিছু দূর যাওয়ার পরে যখন টিয়ার শেলে খুব বাজেভাবে আক্রান্ত হয়ে যাই, তখন মুগ্ধ আমাকে কল দিয়ে বলে যে তুই কোথায়, দূরে কেন, তাড়াতাড়ি চলে এইদিকে। আমি আবার যখন পিছনে আসি তখন দেখতে পাই যে মুগ্ধর হাতে একটা পানির বোতলের কেস ছিল, বিস্কিট রুটি। ও আসলে আন্দোলনকারী যারা আহত হয়েছে কিংবা ক্লান্ত হয়ে পড়েছে তাদেরকে পানি দিয়ে বা বিস্কিট, সাময়িক যতটুকু সহযোগিতা করা যায় ইনস্ট্যান্ট ওই মুহূর্তে ও ওইটা আসলে করার চেষ্টা করছিল, যাতে মানুষকে সহযোগিতা করা যায়। এভাবে আসলে বিতরণরত অবস্থায় ছিল। আমি আসার পরে ও আমাকে বললো যে দূরে যাইস না, এখানেই থাক, পানিটা নিয়ে আমার সাথে পানি দিতে থাক সবাইকে, এটা কর। তখন আসলে আমি মুগ্ধর সাথে পানি বিতরণ করছিলাম, বিস্কিট বিতরণ করছিলাম। আমরা ক্লান্ত হয়ে একটা সাইডে কিছুক্ষণের জন্য বসি। তাকে এর মধ্যে রিয়াজ আমাদের সাথে যুক্ত হয়, মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির বন্ধু, জাকির যুক্ত হয়। আমরা এভাবে আসলে একসাথে ছিলাম তিনজন। সেই থাকা অবস্থাতেই কিছুক্ষণের মধ্যে যখন সবাইকে দৌড়ে আসতে দেখলাম, তখন আমরা ভাবলাম যে না, এখন আমরা দৌড়ে এখান থেকে স্থান ত্যাগ করা প্রয়োজন। গুলিটা কখন লাগে? তখন এটা আনুমানিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে। প্রচন্ড তখন আমরা সাডেন গুলির শব্দ পাচ্ছিলাম, মানে লাইভ বুলেটের যে এমন যে একটা সাউন্ড, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা সাউন্ড, বিকট শব্দ হচ্ছিল, পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের ধোয়া। তখন আমরা দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। প্রথমে জাকির বসা ছিল, তারপর ছিল মুগ্ধ এবং শেষে ছিলাম আমি। তখন আমি এবার মুগ্ধর পায়ে জাস্ট এরকম হাত রেখে বললাম যে চল এবার দৌড় দেই। তো মুগ্ধর মুখে আমি শেষ যে কথাটা শুনতে পাই, বা মুগ্ধ যেটা শেষ বলেছিল, হয়তো এটাই হয়তো শেষ কথা ছিল, ও বললো যে চল। তারপরে জাকির উঠে দৌড় দেয়, আমাদেরকে ক্রস করে। তারপর আমিও উঠে দাঁড়াই, মুগ্ধ উঠে দাঁড়ায়, আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখতে পাই যে মোটামুটি মানুষ সব আমাদেরকে ক্রস করে চলে গেছে, কথা আমরা অলরেডি লেট। তখন আমি সামনে জাকিরকে দেখতে পাই, কিন্তু আমি মুগ্ধকে আর দেখতে পাই না, না ছিল আমার পাশে, না ছিল আমার সামনে। আমি দেখতে পাচ্ছিলাম যে মুগ্ধ এখনো দৌড় দেয়। তখন ওই মুহূর্তে আমি থেমে পিছন দিকে যখন ঘুরে তাকি, তখন দেখছি যে আমি মুগ্ধ মাটিতে পড়ে আছে, কপালের একদম মেয়েরা যেখানে টিপ পড়ে এই জায়গাটাতে একদম স্পষ্ট গুলির চিহ্ন ছিল, সেটা আমি দেখতে পাই। আর ও শেষদা যেভাবে দেয় ওইভাবেই অনেকটা পড়েছিল মনে হচ্ছিল, আর মুখটা আমার দিকে করা ছিল, রক্ত বের হচ্ছিল। আমি জাস্ট এতটুকুই দেখতে পাই, ইনস্ট্যান্ট কিছুই বুঝতে পারি না। আমি জাস্ট একটা চিৎকার করে জাকিরকে বলি যে জাকির, মুগ্ধ গুলি খেয়েছে। সাথে সাথে দৌড়ে আসি,
ওকে তোলার চেষ্টা করি, কিন্তু পারছিলাম না। ওর শরীর ভর ছিল, প্লাস আমার শরীরের শক্তি ছিল না। তখন কিছু কয়েকজন ছিল, আশেপাশে ছাত্র ছিল, তারা হয়তো আমাকে সহযোগিতা করে। আমরা একটা রিক্সা পাই স্ট্যান্ড, সাথে সাথে তুলে আমি রিক্সায় ওকে নিয়ে তুলে যখন বসি, ওর শরীরের ওজনটা তখন এত বেশি মনে হচ্ছিল, আমি আসলে তখন মানে ব্রেইন কাজ করছিল যে কি করব, কি করা উচিত, বা কি হচ্ছে আমার সাথে, এটার সলিউশনটা কি করতে হবে এখন। রিক্সাতে থাকা অবস্থায় আমরা ওর রক্ত এত বেশি বের হচ্ছিল যে ওর সম্পূর্ণ শরীর, মাথা, চুল, বুক, পিঠ সম্পূর্ণ রক্তে ভিজে যায়, আর একদম পিচ্ছিল হয়ে গিয়েছিল। আমার হাত থেকে, বুক থেকে শুরু করে সবকিছু রক্তে ভিজে যায়। আর তখন হচ্ছে আমি যখন ওকে ধরে রাখতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল ও মনে হয় পড়ে যাচ্ছে, বা আমি সহ রিক্সা থেকে আমরা পড়ে যাবো, আমার মাথা ঘুরছিল, এত রক্ত দেখতে পাচ্ছিলাম। পরবর্তীতে যেটা দেখতে পাই যে আমার গেঞ্জির এখানে ওর মাথার ভিতরের কিছুটা অংশ হয়তো লেগেছিল, এটা পরে আমি আসলে আইডেন্টিফাই করতে পারি। তো ওকে যখন আমি গ্র্যাব করার ট্রাই করছিলাম, তখন 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ভাবে বুকের সাথে লাগিয়ে রাখছিলাম, যেন ও পড়ে না যায় বা আমি পড়ে না যাই। তো ওই মুহূর্তে যেটা দেখতে পাই যে কেউ একজন চিৎকার করে বলছিল, যেহেতু কপালে গুলি লেগেছে, কপাল থেকে যেন চাপ দেওয়া হয়, যেন রক্ত আর না বের হয়। কিন্তু আমার তো 2 হাতে ব্লক ছিল, কিছু করতে পারছিলাম না। তখন হচ্ছে আমি আমার গালের এই অংশটা ব্যবহার করি এবং ওর কপালের সাথে চাপ দিয়ে এইভাবে লাগিয়ে রাখার চেষ্টা করি, যেন মাথা থেকে, কপাল থেকে রক্ত বের না হয়। কিন্তু আসলে তখন আমার জানা ছিল না, পরে যেটা আমরা জানতে পারি, বা ওর লাশ যখন আমরা গোসল করাচ্ছিলাম, তখন আসলে স্নিগ্ধ হাত দেওয়ার পর প্রথম এটা আইডেন্টিফাই করতে পারে যে ওর মাথার পিছনের এতটুকু অংশ সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেছে। নিজেরাই গোসল করিয়েছেন? হ্যাঁ, গোসল যারা স্পেশালি করায় তারা ছিল, পাশাপাশি স্নিগ্ধ ছিল, আমি ছিলাম, আমরা নিজেরা নিজ হাতেই আসলে ওকে গোসল করিয়েছি রাতে। আমি একটু স্নিগ্ধর কাছে আসি। স্নিগ্ধ, আমি জানি যে মানে ভাইয়ের মৃত্যুর এই বর্ণনা শোনা নিশ্চয়ই আপনার জন্য ভীষণ বেদনার, এবং একেবারে যে মানুষটা ভাই, যে মানুষটা বেস্ট ফ্রেন্ড, যে মানুষটা আপনার একেবারে জন্মের আগে থেকে একসঙ্গে, তাকে ছাড়া নিশ্চয় আপনার প্রতিটা দিন একেবারে দুর্বিষহ কাটে। তার মধ্যে যখন দেখেন আসলে রাজনৈতিক প্রোপাগান্ডার অংশ হিসেবে ভাইয়ের মৃত্যুকে দেখা হয়, বলা হয় যে মুগ্ধ নামে কেউ ছিলই না, মুগ্ধ এখন ফ্রান্সে, স্নিগ্ধই মুগ্ধ, পানি লাগবে পানিকে নিয়ে ট্রলিং করা হয়, কিভাবে আসলে হ্যান্ডেল করেন আমি জানি না, আমাকে একটু বলবেন? যত যাই হোক, দিন শেষে আমরা মানুষ, এবং প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। একটা মানুষ হয়ে একজন মানুষের মৃত্যু নিয়ে কিভাবে মানুষ এই প্রোপাগান্ডা বা রাজনৈতিক ইস্যু বানাতে পারে, সেটা আমার বোধগম্য নয়। এগুলো আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমি এখনো শিখছি যে কিভাবে এগুলোর থেকে উত্তোলন করবো। ওই দিন আমি একটা জায়গায় যাচ্ছিলাম, আগে একজন এসে বলতেছে যে মুগ্ধ নাকি ফ্রান্সে, আমরা শুনতে পারলাম। তাই আমি বললাম যে চলেন তাহলে আপনাদেরকে ফ্রান্সের থেকে ঘুরে নিয়ে আসি। ওদেরকে নিয়ে মুগ্ধর কবরে গেলাম। মুগ্ধর কবর দেখে তারা রিয়েলাইজ করলো যে তারা এই যে কথাগুলো বলতেছে, এগুলো আমাদের উপর কিভাবে এই কথাগুলো আমাদের উপর এফেক্ট ফেলায়। আমার থেকে বড় বিষয়, আমি আমাকে নিয়ে চিন্তিত না, আমার থেকে বেশি চিন্তিত আমি আমার পরিবারকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে। তারা বয়স হয়েছে তাদের, বয়স্ক, এবং তারা প্রতিনিয়ত ফেসবুকে, ইউটিউবে এগুলো দেখতে থাকে। আমি তাদেরকে বলেছি এগুলো ইগনোর করার জন্য, কিন্তু আসলে এগুলো ইগনোর করা সম্ভব না। তাদেরও মন আছে। আসলে আপনাকে নিয়েও কয়েকদিন আগে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, আপনার পরিবারে যে বীর মুক্তিযোদ্ধারা আছে তাদেরকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। আসলে এই বীরদের নিয়ে কথা বলা, বীরদেরকে প্রশ্নবিদ্ধ করা, এটি শুধুমাত্র সম্ভব কাপুরুষদের জন্যই। এই যারা কাপুরুষ আছে, যারা চায় এই দেশের স্বাধীনতা, এই দেশের যে এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট আছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এইগুলো চেষ্টা করে যাচ্ছে, এইসব গুজবের। মানে আজকের এই ভিডিওটার উদ্দেশ্য আসলে এটাই যে একটা দল থাকেন যারা আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা কিছু সোশ্যাল মিডিয়াতে জাস্ট দিয়ে দেন, তারপরে এমন অনেক মানুষ আছেন, আমার আপনার মতো তথাকথিত সচেতন মানুষই আছেন, যারা এটাকে এনকারেজ করেন, যারা হয়তো জানেন যে এটা ঠিক না, তারপরেও তারা ওইভাবে আওয়াজ তোলেন না। আবার একটা শ্রেণী আছেন, তারা হয়তো বোঝেনি না বুঝে শেয়ার করেন, এবং চাঞ্চল্য কিছু মানেই মনে করেন ও মাই গড, শুনছো মুগ্ধ আর স্নিগ্ধ নাকি একই। কিন্তু মানে নিজের বিবেক, নিজের বিচার থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ, মানে কিছু কথা আছে তার বিপরীতে কি উত্তর দিব সেটাও আসলে বুঝে পাই না। যেখানে মুগ্ধ স্নিগ্ধর একসাথে ছবি আছে, ওরা যমজ ভাই সেটা সবাই জানেন, তারপরে কিভাবে আসলে তথ্য আসে যে তারা একজনই ছিলেন। আমি যেখানে সরাসরি বলেছি যে আমার বাবার জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের সময়, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানে সেটা আগের প্রজন্মের কথা, আমার দাদাদের প্রজন্ম।
সেখানে আমাকে নিয়ে ট্রলিং হয় যে তার মুক্তিযোদ্ধা পিতার পরিচয় জানতে চাই, এবং অনেক তথাকথিত সচেতন মানুষ, সুশীল মানুষ সেখানে কমেন্ট করেন হ্যাঁ আমরাও জানতে চাই, ইভেন্ট ক্রিয়েট করে সেখানে ইন্টারেস্টেড লিখেন। আমার আসলে কিছু বলার নেই। স্নিগ্ধ, মানে আপনি কি কিছু বলতে চান আসলে মানুষের জন্য যারা এই ধরনের জিনিসকে এনকারেজ করেন, মজা নেন, কিংবা জেনে বুঝেও আওয়াজ তোলেন না এটার বিরুদ্ধে, তাদের জন্য কি বলবেন? আমরা তো খুব সাধারণ পরিবার থেকে আসলে আসি, রাজনৈতিক কারণে মানে এগুলো কেউ একজন ছড়ায়, তারপরে আমরা সাধারণ মানুষরাও হয়তো সেটাকে এনকারেজ করি। কিছু বলবেন? মানুষের মৃত্যু আসলে একটা কঠিন বাস্তবতা। আজকে কারোর মৃত্যুই কখনো ঠিক নেই যে কখন মৃত্যু হতে পারে। যারা এগুলো ছড়াচ্ছেন, এগুলোতে উৎসাহ দিচ্ছেন বা এগুলোতে নিজেদের গা ভাসাচ্ছেন একজন আরেকজন মৃত মানুষকে নিয়ে, আপনারা একবার চিন্তা করে দেখেন আপনাদের যখন মৃত্যু হবে তখন আপনারা আল্লাহর কাছে বা আপনাদের সৃষ্টিকর্তার কাছে কি জবাবদিহিতা করবেন? এই প্রশ্নটাই আপনাদের কাছে রেখে যেতে চাই। এই জীবনে আপনি হয়তো বা সর্বোচ্চ 50 বছর 60 বছর বাঁচবেন, কিন্তু তারপরে তো আরেকটি জীবন আছে, সেখানে আপনাকে তো বাঁচতে হবে, সেখানে আপনাকে আপনার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে। এতটুকু বিবেক নিয়ে যা করার এতটুকু বিবেক নিয়ে কাজ করবেন। নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের ছেলে মেয়েদের, নিজের বাবা মাদের কথা চিন্তা করে, কোনো কিছু শেয়ার করার আগে সেগুলো চিন্তা করে তারপর সেগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।